হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইকরা সায়েন্স সেন্টার। এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে যেভাবে বলেছিলাম যে সাপ্তাহিক একটা করে ভিডিও অন্তত এখন দেব, চেষ্টা করছি তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করার। তো দেখো, আমরা আজকে আগের দিন আমরা এমসিকিউ প্র্যাকটিস শুরু করেছি, কারণ এখন তোমরা জানো নার্সিংয়ের পরীক্ষা, ক্লার্কশিপের পরীক্ষা, হ্যাঁ, রেলের এএলপি টেকনিশিয়ানের পরীক্ষা, এছাড়াও আদার্স অনেক স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ ডি লেভেলের বা মানে বিভিন্ন রকম ধরনের পোস্টের পরীক্ষা বেরিয়েছে। তো সেই সমস্ত এক্সামের বা সেই সমস্ত জবের এক্সামগুলো ক্র্যাক করার জন্য সায়েন্স একটা পোর্শন কিন্তু সবারই থাকে। তো সেই সায়েন্স পোর্শনটা আমি করাবো, ইনক্লুডিং ম্যাথ। যাই হোক, তোমরা এই সায়েন্সের যে চ্যাপ্টারের আমরা এখন এমসিকিউর সাথে সাথে আমরা থিওরিটাকে মানে এমসিকিউ প্র্যাকটিস করতে করতে থিওরিটা ডিসকাস করব। আমরা ক্লাসের মধ্যে দেখবে আগে ক্লাসে আমরা 5টা কোশ্চেন আলোচনা করেছিলাম, ঠিক আছে, এই অবধি কোশ্চেন আলোচনা করেছিল। আজকে আমরা 6 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করব। ফার্স্টে দেখো, 6 নম্বর কোশ্চেনে কি বলছে, বহুকোষী। 6 নম্বর কোশ্চেনে বলছে নিচের কোন বক্তব্য বহুকোষী জীবের ক্ষেত্রে সত্য। কোষ মানে জীব দু রকমের, একটা হচ্ছে এককোষী আর একটা হচ্ছে বহুকোষী, মানে হচ্ছে একের অধিক, ঠিক আছে। আর এককোষী মানে হচ্ছে তোমার একমাত্র একটি কোষ সেখানে থাকবে, সিঙ্গেল সেল, তাদের সমস্ত কাজকর্ম দেখাশোনা করবে। আর এখানে হচ্ছে যে অনেক সেল, মেনি সেল। এইখানে একটা জিনিস মনে রাখবে যে এই এক বহুকোষী জীবগুলো একটি কোষ থেকেই সৃষ্টি হয়, একটি কোষ, কারণ এদের একটি কোষ পরবর্তীকালে ডিভিশন হয়ে হয়ে বহুকোষ ধারণ করে। তো সেই সমস্ত কোষের ক্ষেত্রে যে কি কোন বক্তব্যগুলো সঠিক, বহুকোষী জীবের ক্ষেত্রে কোষ দুরকম বা দ্বৈত ভূমিকা পালন করে। প্রতিটি কোষ নিজের কাজ ও সামগ্রিকভাবে সম্পূর্ণ দেহের কাজ করে। হ্যাঁ, যেমন একটা মানে তোমরা যদি দেখো যে কোনো একটা ব্রিজ বা কোনো কিছু বানানোর জন্য অনেকগুলো মজদুর দরকার, তাহলে ওখানে মজুরগুলো কি করে, ওই ব্রিজ যে যার কাজ বানাচ্ছে, মানে যার বানাচ্ছে, বা কোনো বাড়ি যে মালিকের বাড়িটা বানাচ্ছে, বাড়িটা বানাচ্ছে, তো সেই বাড়িটা বানানোর জন্য সামগ্রিকভাবে কাজ করছে। নিজেদের যে কাজকর্ম আছে, হ্যাঁ, খাওয়া দাওয়া, হ্যাঁ, বিভিন্ন রকম মানে রেস্ট করা, এই যে নিজেদের কাজ, সেগুলোও কিন্তু করছে। ঠিক সেই রকম বহুকোষী জীব হচ্ছে ওই রকম। তার মানে যে কে রাজমিস্ত্রি, কে লেবার, কে ইঞ্জিনিয়ার, হ্যাঁ, কে ডিজাইনার, এই যে সমস্ত কাজের যে বিভক্ত এবং কাজ, এক একটা ডিপার্টমেন্ট এক একটা বাড়ি তৈরি করতে বা বড় বড় বিল্ডিং তৈরি করতে কাজ লাগে। ঠিক সেই রকম কোনো একটা দেহ বা কোনো একটা উদ্ভিদ বা কোনো একটা যে কোনো উদ্ভিদ ও প্রাণীর যে কোনো জীবের দেহকোষ বা সোম্যাটিক সেল যেগুলো বলা হয়, সেইগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি দেখা যাবে, জীবের কোষ দুরকম দ্বৈত ভূমিকা পালন করে। একটা হচ্ছে নিজের কাজ করে, আর তার সাথে সাথে তোমার সামগ্রিকভাবে সবাই মিলে একসঙ্গে ওই দেহের জন্য যাবতীয় যা কাজ সেটাও করে থাকে, বুঝতে পারলে। আর 2 নম্বর হচ্ছে, তার মানে এটা ঠিক পরে হচ্ছে বহুকোষী জীবের কোষ বিভাজন, কোষের সমবিভাজন দেখা যায় ও কর্মদক্ষতা ও দক্ষতা বাড়ে। তার মানে কি বলেছি, যে সমবিভাজন দেখা যায়, ডিভিশন অফ লেবার। একটা যেমন তোমাকে বললাম ঠিক সেরকম এখানে যে সমবিভাজন মানে তোমার যদি দেহের কেসের ক্ষেত্রে যদি দেখা যায়, পাতাতে যে কোষ আছে সে কোষের কি কাজ, সালোক সংশ্লেষের সাহায্যে খাবার সঞ্চয় করবে। মূলের কি কাজ, মূলের যে কোষ সে কি করবে, মানে মাটি থেকে জল শোষণ করবে, মিনারেল শোষণ করবে। যেমন তোমার মানুষের ক্ষেত্রে চোখের কি কাজ, চোখে দেখার কাজ, যেমন রড কোষ, কোন কোষ মানুষের ক্ষেত্রে থাকে, বিভিন্ন রকম হার্ট, লাংস, এগুলো কিন্তু বিভিন্ন যে সেলগুলোর কাজ কিন্তু বিভিন্ন, এই যে বিভিন্ন বিভাজন। হার্ট কখনো তোমার লাংসের সেলের কাজ করতে পারবে না, আলাদা আলাদা আছে। তার মানে প্রত্যেকটার কি কর্মদক্ষতা আছে, কর্মক্ষমতা এবং দক্ষতা কি বাড়বে, কারণ কাজ একটা জিনিসের উপর স্পেশালাইজেশন। ধরো একটা এমবিবিএস ডক্টর, হ্যাঁ, মাস্টার অফ সার্জেন, তাই না, সার্জেন হলো, সেখান থেকে কেউ সার্জারিতে আবার বিভিন্ন রকম ভাব আছে, কেউ হচ্ছে জেনারেল সার্জেন হলো, হার্ট সার্জেন হলো, তাই না। এই যে বিভিন্ন রকমের ডিভিশন হয়ে কি হয়ে যাচ্ছে, একটা একটা স্পেশালাইজেশন হচ্ছে। তুমি এমডি মেডিসিনের ক্ষেত্রে দেখতে পাবে এমডি চেস্ট মেডিসিনের স্পেশালাইজেশন, হার্ট স্পেশালিস্ট, হ্যাঁ, নার্ভের স্পেশালিস্ট। এই যে এতগুলো স্পেশালিস্ট হয়ে যাওয়ার পরে তোমার করে যখন পার্টিকুলার যদি হার্টের সমস্যা হয়, তুমি কি একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবে? তুমি যাবে না। তখন তুমি কি কার কাছে যাবে? তখন তুমি এমডি কার্ডিওলজিস্ট যে আছে। এই যে স্পেশালাইজেশন, তার মানে কি ক্ষমতা বাড়ছে ওই বিষয়ের উপর, আর কি হচ্ছে দক্ষতাও বাড়ছে, ঠিক আছে। এরপরে কোষের, তাহলে এটাও ঠিক, এদের কোষের মধ্যে কার্যগত সুসংবদ্ধতা ও প্রতিস্থাপিত হতে দেখা যায়। হ্যাঁ, এটা দেখো, সুসংবদ্ধতা মানে কি একসঙ্গে সংঘবদ্ধ হয়ে কাজ করা। তোমার বাড়িটা তৈরি করছে, এবার ও যদি বলে বাড়ির মাথা তৈরি করবো, তুই দেখে লাগা, তো নিজে থেকে আগে মানে কেউ যদি বলে আমি ছাদ তৈরি করবো, ফাউন্ডেশন হয়, যদি ছাদ তৈরি করতে লাগে কী হবে, বাড়ি হবে। তাহলে সুসংবদ্ধতা রাখতে হবে। এরপরে প্রতিস্থাপিত হওয়া, প্রতিস্থাপিত মিনস এটা মানে হার্টের সেল কখনো লাংসের সেলের সঙ্গে প্রতিস্থাপিত হবে না। ধরো হার্টেরই একটা সেল বা কোনো একটা জায়গায় স্কিনের একটা সেল মেবি, ঠিক আছে, স্কিনের এই জায়গাটার এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এই জায়গাতে কত আছে, দু তিনটে কয়েকটা সেল আছে, ঠিক আছে। এই সেলের মধ্যে ধরো এই সেলটা মরে গেল, এই সেলটা কি হলো, মরে গেল। তাহলে এই যে সেলের মরে গেল, তার মানে কি এর জায়গাটা পূরণ করতে হবে।
তখন কি হবে, এই পার্শ্ববর্তী সেল তাড়াতাড়ি ডিভিশন হওয়ার চেষ্টা করে এই জায়গাটাতে ধরবে। কিন্তু এগুলো সব একই ধরনের সেল, একই ধরনের সেল দিয়ে যে আমরা কলা গঠিত হয়, একই কাজ করতে পারে। তো ঠিক সেরকম ধরো তুমি নখ কেটে দিলে, তো নখ কেটে যাওয়ার পরে কি নখ আবার বাড়ে? তো কেন বাড়ে? কারণ সেল ডিভিশন হয়ে নেলের যে সেল আছে সেই সেল ডিভিশন হয়ে বাড়ছে। চুল কেটে দিচ্ছ, চুল বাড়ছে, তার মানে কি চুলের ওখানে সেল ডিভিশন হয়ে ওইটা পুরো জায়গাটা পরিণত, এই যে প্রতিস্থাপিত হচ্ছে, এই জন্য আমাদের ঘা ভালো হয়। এই জন্য আমাদের কী হয়, কোনো জায়গায় কেটে গেলে ঘা হলে আমাদের ঘা ভালো হয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার বহুকোষী জীবের বিভিন্ন রকম বৈশিষ্ট্য। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে ডি, সবগুলি কারেক্ট। উত্তর হবে কি? উত্তর হবে কি? ডি, ওপরের সবগুলি হচ্ছে সত্য। এখানে তোমাদেরকে এরকম ধরনের কোয়েশ্চেন পরীক্ষা আমি দিয়েছি, কারণ এখান থেকে তোমরা যেন একটা বহুকোষী জীবের এই যে জিনিস পয়েন্টগুলো এগুলো বুঝতে পারো। কথা বোঝা গেছে? তাহলে বহুকোষী জীব কি? বহুকোষী জীব হচ্ছে যাদের মধ্যে একের অধিক কোষ থাকা যায়। আর প্রত্যেকটা কোষ মানে প্রত্যেকটা বহুকোষী জীব কি হয়, একটি মাত্র কোষ থেকে মানে সৃষ্টি হয়। আর এরপরে সারা বিভিন্ন রকম সেল ডিভিশন হয়, বিভিন্ন রকম সেল ডিভিশন হয়ে গিয়ে সমের বিভাজন দেখা যায়, এবং সমের বিভাজনের ফলে বিভিন্ন রকম কলা কোষ গঠন করে একটা সুসংবদ্ধ কাজ করে মানে তোমার বহুকোষ গঠন করে, বহুকোষী জীব গঠন করে। ঠিক আছে, তো এই হচ্ছে বহুকোষী প্রাণীর ক্ষেত্রে ধারণা। বহুকোষী জীবের উদাহরণ হচ্ছে, যদি তুমি বহুকোষী জীবের এক্সাম্পল যদি তুমি দেখো, তাহলে তুমি দেখতে পাবে সেটা হচ্ছে কি উন্নত উদ্ভিদ প্রাণী বহুকোষী জীবের। ঠিক আছে, তো এই গেল আমাদের মোটামুটি একটু এই সম্পর্কে ধারণা। তো তোমরা দেখো এরকমভাবে কিন্তু আমি কোশ্চেন আনসার আলোচনা করার সাথে সাথে থিওরিটাও বলে দিব, সমস্যা হবে না। আর যে কোনো রকমের কোনো কিছু যদি ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপরে দেখো নেক্সট আমাদের হচ্ছে পরের কোশ্চেন হচ্ছে যে নিচের কোনগুলি কোষের গুণ। তো এখানে হচ্ছে কোষের মানে একটা কোষের কি কি গুণ আছে, কি কি গুণ আছে। যেমন একটা কোষে যদি তুমি গুণ দেখতে চাও, তাহলে তুমি কি দেখবে? হ্যাঁ, যে কোষটা হচ্ছে অবিভেদক, আনডিফারেন্সিয়েট কোষ। তারপর হচ্ছে কোষ বিভেদক, ডিফারেন্সিয়েটেডও হয়। অবিভেদক বা আনডিফারেন্সিয়েটেড এবং ডিফারেন্সিয়েটেড বা বিভেদকও হয়। তারপর হচ্ছে পুনঃবিভেদীকরণ বা পরিস্ফুরণ মানে ডিফারেন্সিয়েটেড। তারপরে এদের মধ্যে পূর্ণ ক্ষমতা বা টোটিপোটেন্সি এটাও লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে কি অপশান দিচ্ছে উপরে সবগুলি সত্য। আমরা যদি দেখি, আমরা যদি পড়ি, তাহলে দেখা যাবে যে একটা কোষের মধ্যে এই গুণগুলো বর্তমান। কি গুণগুলো বর্তমান? সেটা হচ্ছে কি যে একটা কোষ তোমার যে নিচের কোনগুলি কোষের গুণ। কোষের গুণ যদি আমরা দেখি, তাহলে অবিভেদক আনডিফারেন্সিয়েটেড, বিভেদক ডিফারেন্সিয়েটেড, পুনঃবিভেদীকরণ বা পরিস্ফুরণ ডিফারেন্সিয়েটেড, পূর্ণ ক্ষমতা বা টোটিপোটেন্সি। যদি বলা যায় যে কোনগুলো কোষের গুণ, তাহলে এটা হচ্ছে আমরা কোষকে যে বললাম নাম্বারের ভিত্তিতে কোষ জীবকে দুই রকম ভাগ করলাম। এবার ঠিক কোষের যে বিভাজন ক্ষমতা এবং বিভেদীকরণ মানে ডিফারেন্সিয়েশন মানে আলাদা আলাদা করা যাবে। তার মানে কি হচ্ছে, কোষ নর্মাল বা সাধারণ কোষ যখন বিশেষ একটা কাজ বা কোনো কিছু সম্পন্ন করার জন্য যখন একটা বিশেষ ধরনের কোষে পরিণত হয়, এটাই হচ্ছে কি বিভেদীকরণ, ডিফারেন্সিয়েশন। এটাই হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। এবার এখানে কি হয়, এই ডিফারেন্সিয়েশনের ভিত্তিতে এখানে কি হয়, কোষের বিভিন্ন রকম কার্যকলাপ, তারপরে তোমার শারীরবৃত্তীয় বিভিন্ন রকম আকার আকৃতি সমস্ত কিছুর পরিবর্তন কিন্তু ঘটে। আর এই বিভেদীকরণ মানে এখানে কি হচ্ছে, কোষের বিভাজন হওয়ার সাথে সাথে এরকম ডিফারেন্সিয়েশন দেখা যায়। আর একটা জিনিস কি দেখা যায় যে এই বিভেদীকরণ বা ডিফারেন্সিয়েশন বিভেদনের জন্য কোষকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার আনডিফারেন্সিয়েটেড, একটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড, আর একটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েটেড। ঠিক আছে, তো তিন ভাগে ভাগ করা যায়। আর পূর্ণ ক্ষমতা বা টোটিপোটেন্সি এটা হচ্ছে কোষের একটা আলাদাই মানে তোমার সেটা বলছি। তো এই বিভেদীকরণ বা আনডিফারেন্সিয়েটেড কি, এখানে কি হয়, কোনো কোষ মানে কোনো কোষের ডিফারেন্সিয়েশন ঘটে না, কিন্তু বিভাজন সবসময় চলতে থাকে। বিভাজন কি হয়, সবসময় বজায় থাকে, কোনো সময় বিভাজন বন্ধ হয়ে যায় না। যেমন এক্সাম্পল যদি দেখো, ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে কি কোষ বিভাজন সব সময়। আর এর এক্সাম্পল যদি তুমি দেখো, এটা হচ্ছে যেমন হচ্ছে ভাজক কলার, ঠিক আছে, ভাজক কলার কোষ। তারপরে তোমার দেখবে, ঠিক আছে, এইগুলো তোমার হচ্ছে বা অস্থিমজ্জা, যদি আমরা যেমন বোন ম্যারোর কোষ, অস্থিমজ্জা প্রাণীদের অস্থিমজ্জা কোষ। এক্ষেত্রে এই তোমার এই ধরনের আনডিফারেন্সিয়েটেড এবং হচ্ছে জাইগোট বা এদের কিন্তু তোমার আনডিফারেন্সিয়েটেড তোমার হচ্ছে কোষের উদাহরণ। তার মানে বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে কি আনডিফারেন্সিয়েটেড। এবার হচ্ছে যদি তোমরা দেখো যে বিভেদকের ক্ষেত্রে যদি দেখি, বিভেদক মানে কি, তার উল্টোটা হবে। বিভেদক হচ্ছে কি, এরা কি এদের বিভেদীকরণ এদের
বিভেদীকরণ ঘটবে, ঠিক আছে। আর এদের কি হচ্ছে, প্রত্যেকটা কোষ সুস্পষ্ট সম্বন্টন দেখা যায়, আর পৃথক পৃথকভাবে এদের মানে গুণসম্পন্ন তৈরি হয়, ঠিক আছে। যেমন তুমি যদি দেখো উদাহরণ, এক্সাম্পল যদি দেখো বিভেদীকরণের হচ্ছে সংকোচন প্রসারণের, তারপরে তুমি যদি দেখো সংবেদন প্রেরণের জন্য স্নায়ু কোষ, এরপরে যদি তুমি দেখো সেটা হচ্ছে শিবকোষ, উদ্ভিদের লোহিত কণিকার ওটু পরিমাণের জন্য আরবিসি যেটা বলা হয়, এই সব ধরনের কোষগুলো কি হচ্ছে একদম পুরো বিভেদীকরণ বা ডিফারেন্সিয়েটেড। এদের মধ্যে প্রত্যেকটার মধ্যে তুমি ডিফারেন্ট মানে, ঠিক আছে, আমভাবে সব কোষ কখনো, আর এদের একটা নির্দিষ্ট সময়কাল থাকে, এরা সব সময়, ঠিক আছে। এই গেল হচ্ছে বিভেদক বা ডিফারেন্সিয়েটেড সেল। এরপর হচ্ছে পূর্ণ বিভেদীকরণ বা বিপরিস্ফুরণ মানে ডি ডিফারেন্সিয়েটেড জিনিসটা কীরকম, মানে জীবের বিভাজনের বিশেষত্ব হারিয়ে পুনরায় নতুন কোষ বিভাজনের ক্ষমতা অর্জন, মানে জিনিসটা হচ্ছে কি, যে এরা পুনরায় কি করে বিভাজন শুরু করে। যেমন হচ্ছে তুমি একটা জিনিস মনে রাখবে এই ডি ডিফারেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি নিজের বিভাজন হতে পারছে না, বিভাজন হতে, এবং জিনিসটা মানে ধরো কোনো কোষ যদি বিভাজন নাই মানে কি কোষটা মরে গেল, কোষটা মরে মানে আলটিমেট কি পরবর্তীকালে জীবটা মারা যাবে, কিন্তু এটা হতে দেয় না। কারণ এক্সাম্পল যদি দেখা যায় ক্ষত নিরাময়ের, ঠিক আছে। তারপরে তুমি দেখবে যে আমরা দেখি যে টিকটিকির লেজ কেটে যায় না, আবার দেখি লেজ হয়, এই যে এই পুনরুৎপাদন রিজেনারেশন, এটাও কিন্তু পুনরুৎপাদন, এটা কিন্তু তোমার যেমন টিকটিকি, হ্যাঁ, তারপরে তোমার মানে জোঁক, কেঁচো, এদের এদের কেটে গেলেও কিন্তু আবার এরা বেঁচে থাকে, মানে এরা আবার নিজেদের পুরো বাকিটা করে নিতে পারে। যেমন হচ্ছে স্টারফিশ, হ্যাঁ, ওদের একটা হাত যদি কেটে যায়, মানে এই যে স্টারফিশের, হ্যাঁ, স্টারফিশের যদি একটা হাত এরকম, এটা ধরো স্টারফিশ, এই হাতটা কেটে চলে গেল, তাহলে কিন্তু পরবর্তীকালে এই হাত আবার ওরা বানিয়ে নেবে, ঠিক আছে। তো এই রকম তোমার রিজেনারেশন সেল বা রিজেনারেশন ক্যাপাসিটি তোমার এটাও কিন্তু দেখা যায়। এটা সম্পর্কে একটু বলে দিই যেহেতু পয়েন্টে এসছে, সেটা হচ্ছে কি, তুমি দেখো যে এটা কি হচ্ছে টোটিপোটেন্সি বা পুনর্ক্ষমতা, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এই টোটিপোটেন্সি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। উদ্ভিদ বা প্রাণী বা জীবের কোনো একটা পার্টিকুলার অংশ থেকে পুরো জীবটাকে আবার সৃষ্টি করা যায়, পুরো জীবটাকে আবার সৃষ্টি করা যায়, যে এই যে পুরো জীব সৃষ্টি হওয়ার ক্ষমতাকে পুনর্ক্ষমতা বলা হয়। তুমি কিন্তু টিকটিকি লেজ বা কেঁচো বা তোমার হচ্ছে জোঁক, এদের থেকে তুমি কিন্তু পুরো একটা সেলকে নিয়ে পুরো টিকটিকিটাকে তৈরি করতে পারবে না, বুঝতে পেরেছো। কিন্তু টিকটিকির ওই যে লেজ কেটে গেছে সেই অংশটুকুন তৈরি হবে, কিন্তু সমগ্র সেল মানে যে প্রকারের সেল থেকে ভেঙে গিয়ে বা যে প্রকারের সেলটা নষ্ট হয়ে গেছে, ঠিক সেই প্রকারের সেল ডিভিশন হয়ে ওই জায়গাটাকে পূরণ করবে, এটা হচ্ছে এই বীজ পরিস্ফুরণ বা ডি ডিফারেন্সিয়েটের কাজ। কিন্তু টোটিপোটেন্সি হচ্ছে যে একটা সেল বা একটা কোনো একটা পার্টিকুলার যে কোনো পার্টিকুলার অংশ থেকে পুরো উদ্ভিদের বা পুরো প্রাণীর আবার নতুন করে, যেমন এটা বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। আর এই টেকনোলজি কাজে লাগিয়েই আমরা বিভিন্ন রকম যেটা করে থাকি সেটা হচ্ছে কলম প্রক্রিয়া, বিভিন্ন রকম যেটা হচ্ছে কলম প্রক্রিয়া। যেমন তুমি যদি ধরো কোনো উদ্ভিদের মূল নাও, সেই মূল থেকে ওই উদ্ভিদটাকে আবার পুরনোভাবে তৈরি করা যাবে। কীরকম, মূলের কোনো অংশ, যেমন হচ্ছে গাজর, ঠিক আছে, এই গাজর মূল এদের কিন্তু পুরো অংশ নিয়ে আবার নতুন করে গাজর তৈরি করা যায়। এরপরে তুমি যদি ফল নাও, কোনো একটা ফল, সে ফল থেকেও তোমার পুরো উদ্ভিদ তৈরি হবে। যেমন কোনো পাতা নাও, পাতা আমরা জানি পাথরকুচির পাতা, পাথরকুচি উদ্ভিদ, এর থেকে কি হয় পাতা থেকে পুরো উদ্ভিদটা তৈরি হয়। তুমি যদি ফুল নাও, সে ফুল থেকেও উদ্ভিদ তৈরি হবে। তুমি তুমি যদি কারো ভ্রূণ নাও, ভ্রূণ পরাগরেণু, সেখান থেকেও পুরো উদ্ভিদ তৈরি হয়। এই যে দেহের বিভিন্ন অংশ থেকে আবার পুরোপুরি ওই উদ্ভিদটা তৈরি হচ্ছে বা ওই জীবটা তৈরি হচ্ছে, এটাই ক্ষমতাকে বলা হয় টোটিপোটেন্সি। আর এই ক্ষমতা কিন্তু প্রাণী কোষের কিন্তু থাকে না, এটা মনে রাখবে। টোটিপোটেন্সি, হ্যাঁ, পরিণত পরিণত প্রাণী মানে একটা ধরো পূর্ণাঙ্গ প্রাণী হয়ে গেল, ধরো মানুষ বা একটা ছেলে হয়ে গেল, সেই ছেলেটার একটা সেলটিকে নিয়ে তুমি আবার নতুন করে ছেলে বানাবে, অসম্ভব নয়। এটা কিন্তু প্রাণীদের, তোমার পরিণত প্রাণীর ক্ষেত্রে হয় না। কিন্তু উদ্ভিদদের বিভিন্ন রকমের শ্রেণী আছে, যেদের পরিণত উদ্ভিদ থেকে তুমি ওই সেলটা নিয়ে আবার নতুন করে সেল করতে পারো। তাহলে এটা হচ্ছে কোষের বিভিন্ন রকমের যে গুণ বা বিভিন্ন রকমের যে ক্যারেক্টার, সেটা আমি তোমাকে বললাম। তাহলে 7 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে ডি, ওপরের সবগুলি। নেক্সট নেক্সট হচ্ছে যে নিচের কোনটি জীবনের ভৌত একক বলে অতিবাহিত করা হয়েছে, নিচের কোনটিকে বা কাকে। এখানে দেখো ভৌত একক বলে অতিবাহিত করা হয়েছে, এটা যদি আমরা যদি দেখি কোশ্চেন আনসার হবে তোমার হচ্ছে প্রোটোপ্লাজমকে ভৌত একক বলে
আখ্যা দেওয়া হয়েছে। প্রোটোপ্লাজমকে তোমার হচ্ছে ভৌত বলে আখ্যা দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার প্রোটোপ্লাজমকে কেন, ধরো আমার একটা সেল, এই সেলের দুটো অংশ আমরা যদি দেখি, সেলের দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর একটা হচ্ছে অর্থাৎ কোষীয় ধাত্র, যেটা জেলির মতো তরল থেকে পদার্থ। এই ধাত্রের মধ্যে সমস্ত রকম কার্যকলাপ, কিছু এখানে ঘটে থাকে। তাই প্রোটোপ্লাজমকে হ্যাঁ জীবনের ভৌত একক বলা হয়। ঠিক আছে, কোষের এখানে পরীক্ষার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে নিচের জীবনের ভৌত একক কাকে বলা হয়? জীবনের ভৌত একক বলা হয় তোমার কোষের প্রোটোপ্লাজমকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অকোষীয় জীব কোনটি? ধরো কোষ নাই, মানে কোষের মতো আচরণ করে না অথচ জীব, সেটা হচ্ছে কি? ভাইরাস, ভাইরয়েড, অথবা এইগুলো হচ্ছে সবগুলোই অকোষীয় জীব। আনসার হচ্ছে ডি কারেক্ট, আনসার হচ্ছে উপরের সবগুলি। কারণ ভাইরাসও একটা অকোষীয়, কখনো মানে মরা, কখনো মানে জীবন। কোষের সমস্ত জিনিস মানে থাকে না, ডিএনএ ন্যাকেট হিসাবে থাকে, এই সব মানে কোষের মতো আচরণও করে না। ভাইরয়েডের ক্ষেত্রেও তাই, প্রিয়ন বলেও জীব তাই। তাহলে এগুলো হচ্ছে অকোষীয় জীব। পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন আসে, নিচের কোনটি অকোষীয় জীব, এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। তো এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে তোমরা। নেক্সট হচ্ছে তোমার কোনটি বা কোনগুলি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ? ঠিক আছে, এবার ধরো আমরা পরবর্তী যদি যাই, বা পরবর্তী দিকে যদি আমরা দেখি, হ্যাঁ, তাহলে আমরা দেখব যে কোষের বিভিন্ন রকম গঠন বা বিভিন্ন রকম বৈচিত্র্য দেখতে পাবো। ধরো আমি তোমাদেরকে দেখি যে এই প্রোক্যারিওটিক এই কোষটার যদি ইংরেজিতে দেখা যায়, নামটাকে যদি ভাগি, এখানে প্রোক্যারিওটিক হবে। তোমরা যদি দেখো তাহলে এই প্রোক্যারিওটিক এর যদি দুটো অংশ ভাগ, একটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রো মিন্স হচ্ছে আদি বা প্রাথমিক বা শুরুর দিক, আর একটা হচ্ছে বা কেন্দ্রক, নিউক্লিয়াস। তো এই থেকে আমরা যদি দেখি যে নিউক্লিয়াসের ওপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ। ঠিক আছে, নিউক্লিয়াসের গঠন বা নিউক্লিয়াস কীরকম কি আছে সেই উপরে, এবং বিভিন্ন কোষ অঙ্গাণু, মানে কোষের মধ্যে কি কি প্রেজেন্ট আছে সেই জিনিসটা দেখে আমরা কোষকে তিন ভাগে ভাগ। এক হচ্ছে প্রোক্যারিওটিক বা আদি কোষ, আর 2 নম্বর হচ্ছে মেসোক্যারিওটিক, মানে মাঝামাঝি ধরনের একটা কোষ, না উন্নত না আদি, এরকম একটা ব্যাপার। আর 3 নম্বর হচ্ছে ইউক্যারিওটিক মানে হচ্ছে উন্নত কোষ। এই উন্নত কোষ তৈরি হয়েছে, সব কোষ কিন্তু তৈরি হয়েছে এই আদি কোষ থেকে, মানে আগে আগে আদি হয়েছে, তারপরে তোমার এই রকম ধরনের উন্নত কোষ তৈরি হয়েছে। তো দেখো প্রোক্যারিওটিক কোষ এর যদি আমরা ফিচার্স বা এর দেখি, তাহলে এখানে কি হবে, নিউক্লিয়াসটা সুসংগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, ডিএনএটা নিউক্লিয়াসের মধ্যে থাকে না। হ্যাঁ, তাছাড়াও অন্যান্য কোষ অঙ্গাণু, যেমন রাইবোজোম বা বিভিন্ন রকম কোষ অঙ্গাণু, আরও অনেক কিছু কোষ অঙ্গাণু আছে যেগুলো তোমার এই কোষের মধ্যে দেখতে পাওয়া যায় না। আর এছাড়াও এদের রাইবোজোমটা একটু অনুন্নত প্রকৃতির। ঠিক আছে, রাইবোজোমটা অনুন্নত। মেসোক্যারিওটিকের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার মাঝামাঝি ধরনের একটা কোষ, যারা একটু উন্নত একটু মানে অনুন্নত, আর এরা হচ্ছে তোমার রাইবোজোমটা মোটামুটি একটু উন্নত ধরনের, 80s প্রকৃতির হয়। এখানে কি বলছে, নিজের কোনটি বা প্রোক্যারিওটিক কোষের উদাহরণ? তো দেখো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, পিপিএলও, তারপর হচ্ছে মাইক্রোপ্লাজমা, আর হচ্ছে রিকেটসিয়া বা স্পাইরোকিটস, আর একটা হচ্ছে তোমার উপরের সবগুলি। পিপিএলওর ফুল ফর্ম তোমরা কমেন্টে লিখে আমাকে জানাও যে পিপিএলওর ফুল ফর্ম কি, পিপিএলও এর ফুল ফর্ম। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু সবগুলোই এককোষী একটা জীবের উদাহরণ। এছাড়াও এই সমস্ত জীবগুলো কি হচ্ছে, একটা তোমার কি অনুন্নত জীব। অ্যান্সার হচ্ছে ডি, ওপরের সব। তাহলে কোষের ভাগটা বুঝতে পারলে, আশা করি বুঝেছো। বাকি কোনো ডাউট থাকলে, আমি থিওরিতে খুব বেশি যাচ্ছি না, পার্টিকুলার যে কোশ্চেন সেই তোমার আনসার রিলেটেড, মানে সেইখান থেকেই একটু তোমাদের কাছেই যাচ্ছি, আর বেশি কিন্তু আমি ভিতরে থিওরিতে খুব বেশি ঢুকছি না। যে কোশ্চেন থাকছে সেই কোশ্চেনের এগেনস্টেই যেটুকুন থিওরি বলার সেটুকুন বলে দিচ্ছি। তো আমরা যদি একটা কোষ দেখি, আমরা যদি একটা কোষকে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যদি একটা কোষকে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো, ধরো এই একটা কোষ, ঠিক আছে, এই কোষের মাঝে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস, তারপরে কিছু মানে ভ্যাকুয়াল থাকে। তো এখানে বলেছে যে কাদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত, সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত নয়। তাহলে আমরা কি পেলাম, এখানেও একটা জিনিস মনে রাখতে হবে যে কোষ প্রাচীর, যে কোষ প্রাচীর সেটা হচ্ছে কি,
কোষের একটা সব থেকে বাইরের অংশ। মানে আমি যদি এই একটা কোষ ধরি, ঠিক আছে, এই কোষের তুমি মাঝখানে এই একটা পর্দা, তাহলে এটা হচ্ছে কি এই কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর মূলত উন্নত উদ্ভিদ বা বিভিন্ন রকমের এককোষী, হ্যাঁ, বা উন্নত প্রাণীদের জীবদের মধ্যেও দেখা যায়। আর এটা শুধুমাত্র তোমার কাদের মধ্যে দেখা যায়? শুধু প্রাণী বাদ দিয়ে বাকি সকল জীবের মধ্যে তুমি কিন্তু কোষ প্রাচীর দেখা যেতে পারে। প্রাণীদের মধ্যে একমাত্র কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে। তো এই কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে গঠিত। কিন্তু কিছু কিছু এককোষী ব্যাকটেরিয়া বা এককোষী জীব আছে যাদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত নয়। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ বা সব অণুজীবীদের মধ্যে, অর্থাৎ সব মাইক্রো অর্গানিজম, যেগুলো হচ্ছে বলা হয় মাইক্রোস্কোপিক অর্গানিজম, মাইক্রোস্কোপিক অর্গানিজম বা অণুজীব, অথবা এ ও বি। তাহলে এখানের মধ্যে তোমরা যদি দেখো, তো সেটা হচ্ছে কি সব অণুজীবের কিন্তু কোষ প্রাচীর, এটাও ঠিক এটাও ঠিক। তাহলে কারেক্ট আনসার হচ্ছে তোমার ডি। কারেক্ট আনসার কোথায়? ডি। এ ও বি এই দুটো ঠিক। এদের ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া, এদের কোষ প্রাচীর তোমার সেলুলোজ দিয়ে গঠিত নয়। তাহলে এদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তীকালে, ঠিক আছে। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? তাহলে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? ঠিক আছে, এটা নিয়ে কিন্তু এটা যুক্ত বা গঠিত। তাহলে এখানে দুটো কোশ্চেন পাওয়া গেল, এই অবধি ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। সেটা হচ্ছে যে নিউক্লিয়েট বা জেনোফার কি? নিউক্লিয়েট বা জেনোফার। প্রশ্নে অপশন দিয়েছে আদি কোষ নিউক্লিয়াস অসংগঠিত, ফলে জেনেটিক পদার্থ ডিএনএ সাইটোপ্লাজমে থাকে। তারপরে ডিএনএ চক্রাকার বা রৈখিক হিস্টোন প্রোটিন বিহীন মুক্ত প্রকৃতির। এছাড়া কি বলছে যে কোষের ডিএনএ ক্রোমোজোম গঠন করে। উপরে সব এই জিনিসটা তোমরা যদি দেখো, সেটা হচ্ছে এটা আদি কোষে থাকে। আদি কোষে থাকে। আদি কোষে কি হয়? নিউক্লিয়াস কি বলেছি? অসংগঠিত, অর্থাৎ সংগঠিত নয়, অর্থাৎ জেনেটিক পদার্থ ডিএনএ এর মধ্যে থাকে না। তাহলে কোথায় থাকে? ডিএনএ না থেকে সাইটোপ্লাজমে ডিএনএ দেখে। এই যদি আমার একটা কোষ হয়, এই কোষের নিউক্লিয়াস যদি এটা ধরি, এখানে কিন্তু ডিএনএ থাকে না। ডিএনএ কোথায় থাকে? সাইটোপ্লাজমে, কারণ এটা সাইটোপ্লাজম, আমরা জানি এটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই সাইটোপ্লাজমে তোমার ডিএনএ থাকে। এছাড়াও ডিএনএ চক্রাকার বা রৈখিক বিহীন মুক্ত প্রকৃতির হয়। তার মানে এই ডিএনএটা কি? মুক্ত প্রকৃতির। সেটা এরকম চক্রাকার হতে পারে, হিস্টোন প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন, যেগুলো ক্ষারীয় প্রোটিন সেইগুলোকে বলা হয়। তাহলে এটা বাদ দিয়ে এছাড়াও ডিএনএ ক্রোমোজোম গঠন করে। কোষের ডিএনএ ক্রোমোজোম গঠন করে। তাহলে ডিএনএ নিজেই কি করে? ক্রোমোজোম গঠন করে, এরকম ডবল স্ট্যান্ড হয়ে। তাহলে এই জেনোফার বা নিউক্লিয়েট হচ্ছে এই তিনটিকেই বলা হয়। এই তিনটি নিয়েই হচ্ছে জেনোফার। তাহলে কোষের ডিএনএ ক্রোমোজোম গঠন করে, এটাও জেনোফার। ডিএনএ চক্রাকার বা হিস্টোন প্রোটিন মুক্ত প্রকৃতির হয়, এটা নিউক্লিয়েট বা জেনোফার একটা বৈশিষ্ট্য। আদি কোষে নিউক্লিয়াস অসংগঠিত, ফলে জেনেটিক পদার্থ ডিএনএ সাইটোপ্লাজমে থাকে, এটাও ঠিক। তাহলে এটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে নিউক্লিয়েট বা জেনোফার হলো। আমরা নেক্সট কোশ্চেনে দিয়ে যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রোক্যারিওটিক জীবদের কোষের রাইবোজোম কি প্রকৃতির? তাহলে আমরা কি বললাম? আদি কোষে রাইবোজোম থাকে, কিন্তু রাইবোজোমটা কি প্রকৃতির? রাইবোজোমটা কি রকম? রাইবোজোমটা হচ্ছে 70s+20, 70s 50s+30, আর 80s 60s+20, না 80s 60s+30? আনসার হচ্ছে তোমার, যদি তোমরা জানো, সেটা হচ্ছে বি। কারণ এই বি অ্যান্সারে এটা একটা লজিক আছে। এস হচ্ছে সেডিমেন্টেশন মানে কতটাতে অধঃক্ষেপ্ত বা নিচে থিতিয়ে পড়া, এই হিসাবে ধরা হয় এখানে। হ্যাঁ, 70s রাইবোজোম হচ্ছে দু রকম অংশ, একটা হচ্ছে কি ইউনিট আর একটা হচ্ছে ছোট ইউনিট। এটাকে বলা হয় 50s, আর একটা হচ্ছে তোমার 30s। ছোট ইউনিট মিলে তোমার হয় 70s, কিন্তু এটাকে আবার যোগ করে দিয়ে 50s 30s আর 80s হলো, এরকম কোনো ব্যাপার নয়। রাইবোজোম দুটি ইউনিট থাকে। প্রথম ইউনিটটা 50s প্রকৃতির, ঠিক আছে, আর দ্বিতীয় ইউনিটটা 30s প্রকৃতির। এই দুটো মিলে তোমার 70s প্রকৃতির হয়। সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষদের। আর কমেন্টে জানাও যে ইউক্যারিওটিক কোষের রাইবোজোম, ইউক্যারিওটিক কোষের। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আদি কোষের নিউক্লিয়েট ডিএনএ ছাড়াও গোলাকার অতিরিক্ত ডিএনএ সাইটোপ্লাজমে থাকে, একে কি বলে হয়? আদি কোষে কি বললাম? নিউক্লিয়েটের ডিএনএ ছাড়াও। হ্যাঁ, আদি কোষে আমরা কি বলেছি যে একটা সাইটোপ্লাজমে ডিএনএ থাকে, ডিএনএ গোলাকার চক্রাকার প্রোটিন বিহীন হয়। এছাড়াও তোমার ডিএনএ ক্রোমোজোম গঠন করে। এইগুলো যে নিউক্লিয়েট বা ডিএনএ আমরা বলে এলাম,
এছাড়াও আরেক ধরনের ডিএনএ দেখ, এই ডিএনএটাকে বলা হয় কি বলা হয়, এই ডিএনএকে কি বলা হয়, প্লাসমিড বলে, প্লাস্টিড বলে, না নগ্ন ডিএনএ, কোনোটি নয়। আনসার হচ্ছে আনসার হচ্ছে প্লাজমিড বলা হয়। এই ডিএনএটাকে কি বলা হয়, এই ডিএনএটাকে প্লাজমিড বলা হয়। গোলাকার হয়, আর এরা হচ্ছে কি বিভিন্ন ব্যাকটেরিয়ার কোষে দেখা যায়, প্লাজমিড ব্যাকটেরিয়া দেখা যায়। গোলাকার অতিরিক্ত ডিএনএ সাইটোপ্লাজমে ঘুরে বেড়ায় বা অবস্থান করে, সেটা হচ্ছে কি প্লাজমিড। নেক্সট কোয়েশ্চন হচ্ছে সবজীব ব্যাকটেরিয়ায় সালোক সংশ্লেষ রঞ্জক পদার্থ যুক্ত থলি বা নলাকার অংশ থাকে, একে কি বলা হয়? সবজীব ব্যাকটেরিয়া। সবজীব ব্যাকটেরিয়া মানে কি, যেসব ব্যাকটেরিয়া সবুজ হবে, সালোক সংশ্লেষ ঘটায় সেই পিগমেন্ট, ফটোসিনথেসিস পিগমেন্ট। কোয়েশ্চেনটা যদি এরকম ভাবা হয় যে সবজীব ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষের পিগমেন্টের নাম কি, রঞ্জক পদার্থ, সেটা হচ্ছে কি আনসার কি ক্রোমাটোফার, ক্রোমোজোম, ক্রোমাটিন, কোনোটি নাই। দেখো ক্রোমোজোম এই দুটো তো হবেই না, তাহলে কি হবে, ক্রোমাটোফারই হবে। আনসার হচ্ছে ক্রোমাটোফার, আনসার হচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা যদি দেখি পরের কোশ্চেন, সেটা হচ্ছে আদিকোষী জীবদের কোন ধরনের কোষ বিভাজন ঘটে। হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা পরীক্ষাতে অনেক সময় দেয়। কোষ বিভাজন, কারণ ধরো আদিকোষ যেটা হয় সেখানে কি হয়, এককোষী প্রাণী। এই যে জীব এটা তো একটা বংশ বিস্তার করে যেতে হবে, এখান থেকে কি হবে, সেল ডিভিশন ঘটবে, এবং সেম আইডেন্টিক্যাল হতে হবে। এই সেল ডিভিশনে তুমি যদি মনে করো এইটা হচ্ছে জীব, হ্যাঁ, তাহলে এর যে নিউক্লিয়াসটা আছে বা যে সমস্ত কোষীয় অঙ্গাণু আছে বা যে সমস্ত সাইটোপ্লাজম যাবতীয় যা কিছু আছে, সেটা কি হবে 50-50 দুটো পার্সেন্টে ভাগবে, ওপরের পার্সেন্ট একটা, নিচে পার্সেন্ট একটা, তারপরে সেটা কি দুটো টুকরো টুকরো চলে যাবে, এবং এখানে কি হয়ে যাবে তোমার, এখানে কি হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস ডবল ডবল হয়ে যাবে, তাহলে আইডেন্টিক্যাল হবে। এবং এই যে অপত্য কোষ বা ডটার সেল বা ডটার মানে জীব তৈরি হলো সেটা, আর এই প্যারেন্ট বা তোমার প্যারেন্ট সেল বা প্যারেন্ট জীব যেটা তৈরি থাকছিল, এই দুটো কিন্তু একই রকম, আইডেন্টিক্যাল। তুমি চিনতে পারবে না যে কোনটো ছেলে, কোনটো মা, কোনটো বাবা, একই, ঠিক আছে, একই রকম, কোনো আলাদা হয় না, নো ডিফারেন্সিয়েশন। তাদের মধ্যে কোনো রকম বিভেদীকরণ নেই, কোনো রকম বিভেদের নয়, একদম সেম টু সেম। আর এই ধরনের কোষ বিভাজন কখন ঘটে, এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস প্রসেস। এই ধরনের কোষ বিভাজন কী বলা হয়, অ্যামাইটোসিস প্রসেস। অপশান বি ইজ কারেক্ট, কারেক্ট অপশান বি, কারেক্ট অপশান। আর একটা কোশ্চেন করে নিই, দিয়ে আজকের ক্লাস আমরা এন্ড করব। ক্যাপসুল আবরণ কাদের দেখা যায়? ক্যাপসুল আবরণ ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, কোনোটি নয়। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, কমেন্ট করে আমাকে জানাও এই কোশ্চেনের আনসার কি, ক্যাপসুল কি আর ক্যাপসুলের আবরণ। ফার্স্ট ক্যাপসুল বলে দিই, ক্যাপসুল হচ্ছে একটা কোটিং, ক্যাপসুল হচ্ছে একটা কোটিং আবরণ। কোটিং আবরণ মানে ধরো এই একটা জীব বা একটা জীব, নিজের জীব, হ্যাঁ, এই জীবটা যদি বাইরে থেকে নিজেকে কোটিং করে নেয়, বাইরে থেকে নিজেকে কোটিং করে নেয় মানে আবরণ দিয়ে দেয়, কোট করে নেয়। কীরকম কোট করবে, ধরা শীতকালে আমরা কি মোটা মোটা কোট পরি, নিজের দেহকে আবরণ করি কি শীত থেকে রক্ষা করার জন্য, ঠিক সেরকম যদি কোনো জীব যখন অ্যাবনর্ম্যাল কন্ডিশন হয়, খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব গরম হয়ে যাচ্ছে, পরিবেশে হিউমিডিটি কমে যাচ্ছে, হ্যাঁ, এই যে একটা হ্যাপাজার সিচুয়েশন যদি ঘটে, তখন কি হবে, নিজেকে জীবরা সেরকমভাবে অ্যাডজাস্ট করে নেয়। এই অ্যাডজাস্ট করে নেওয়ার ফলে নিজেকে পরিবেশের বিরুদ্ধাচরণে নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজেকে কোটিং করে নেওয়া হয়, নিজেকে একটা হার্ড শক্ত ইয়ে দিয়ে কোটিং করে নেয়। ধরো তোমরা যে আমরা যে মানে রেশম কিট দেখেছো তো, রেশম কিট, রেশম কিট, রেশম কিটে তোমার এরকম একটা ক্যাপসুল ফর্মের মতো থাকে, আর ভিতরে এরকম একটা, তোমরা যদি রেশম কিটটা খুলো বা কাটো, তাহলে এরকম একটা প্রাণী দেখতে পাবে, পতঙ্গ দেখতে পাবে, যে কিন্তু ভ্রূণ লার্ভা দেখতে পাবে, যে কিন্তু জীবিত থাকে। আর এইটা কিন্তু একদম ফুল মনে হবে যেন নির্জীব একটা জিনিস, এই জিনিসটা হচ্ছে কোটিং। এই জিনিসটা নিচের কাদের মধ্যে দেখা যায়, সেটা তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে, সেটা আমাকে কমেন্ট করে জানা। তো আজকে এ পর্যন্তই থাক, ক্লাস বেশি বড় করব না, তোমরা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমি প্রতি সপ্তাহে আপাতত দিয়ে যাব, তারপরে চেষ্টা করবো যে দুটো করে ক্লাস এবং আরও বেশি অন্য সাবজেক্ট আমি তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো লঞ্চ করতে যাচ্ছি, মানে প্রিপারেশন চলছে, তাদেরকে এমসিকিউ ভাবেই প্র্যাকটিস করাবো। আর তোমরা চেষ্টা করো, মানে করতে থাকো, এমসিকিউ প্র্যাকটিস করো, কমন তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে, কমন পাবেই কোশ্চেন, হুবহু কোশ্চেন কমন না পেলে যে পয়েন্ট আমি ক্যাপচার করব সেই পয়েন্ট থেকে কোশ্চেন আসবে, তোমরা সেই পয়েন্ট সেরকমভাবে পড়ো, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত থাকুক, দেখা হবে অতি শীঘ্রই নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ তোমরা পড়তে থাকো, টাটা, বাই বাই।